গুড আফটারনুন স্টুডেন্টস, সবাই আশা করি ভালো আছো। আজ আমরা আমাদের ক্লাসে ক্ষয়চক্রে বাধা, নদীর ক্ষয়চক্রের বাধা এবং পুনর্যৌবন লাভের মাধ্যমে কিভাবে ভূমিরূপ গঠিত হয় এবং কোন কোন ভূমিরূপ গঠিত হয় তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝায়। আমরা ডেভিসের ক্ষয়চক্র বা কিংয়ের ক্ষয়চক্র নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখলাম ডেভিস বললেন দ্রুততার সহকারে কোনো ভূমিরূপ সমুদ্র তল থেকে উত্থিত হবে। সমুদ্র তলকে ক্ষয়চক্রের শেষ সীমা বলে অভিহিত করেছেন ডেভিস। তাহলে যদি কোনো ভূমিরূপ সমুদ্রতল থেকে উত্থিত হয় এবং সে প্রতিনিয়ত ক্ষয়ের মাধ্যমে আবার সমুদ্র তলে পর্যবসিত হয়, তাহলে একটা ক্ষয়চক্র সম্পূর্ণ হয়। আর ক্ষয়চক্রের বাধা কি? সেই ক্ষয়চক্র চলাকালে কোনো ভূমিরূপ যদি আবার উত্থিত হয়ে যায়, মানে ক্ষয়চক্রটা সম্পূর্ণ হলো না, ক্ষয়চক্রের মধ্যেই ভূমির উচ্চতা আবার বাড়ল, সেই ভূমির উচ্চতা যখন আবার বাড়ল তাকে ক্ষয়চক্রের বাধা বা ব্যাঘাত বা বিঘ্ন বলা হয়। ক্ষয়চক্রে বাধা কিভাবে হয় তা আলোচনা প্রসঙ্গে ডেভিস তার জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থে তিনটি কারণের কথা উল্লেখ করেছেন। প্রথমত, ক্ষয়ের শেষ সীমার পরিবর্তন। ক্ষয়চক্রের বাধায় ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্র তল। এই সমুদ্র তল যখন তার উচ্চতা বৃদ্ধি পায় বা জলের ধনাত্মক উচ্চতার পরিবর্তন ঘটে, অর্থাৎ সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পায়, তখন নদীর ক্ষয় শক্তি কিন্তু কমে আসে এবং ক্ষয় চক্রে একটা বাধার সৃষ্টি হয়। অর্থাৎ যখন হিমযুগ ছিল, সেই হিমযুগের পরবর্তী সময়ে যখন অন্ত হিমযুগ আসলো, যখন হিমযুগে যে বরফগুলি ছিল, হিমবাহগুলি ছিল, সেগুলি গলে গিয়ে অন্ত হিমযুগে হিমরেখার উচ্চতা বেড়ে গেল, তখন সমুদ্র জলতলের ধনাত্মক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই ধনাত্মক পরিবর্তনের ফলে নদীর ঢাল ও শক্তি হ্রাস পেয়ে নদীর ক্ষমতা অনেকটাই কমে যায় এবং নদী দ্রুত যৌবন অবস্থা থেকে বার্ধক্য অবস্থায় পৌঁছায় এবং এখানে নদীর কিন্তু ক্ষয়চক্রের বাধার সৃষ্টি হয়। ফলে ধনাত্মক পরিবর্তন, সমুদ্রের জলতলের উচ্চতার ধনাত্মক পরিবর্তন কিন্তু ক্ষয়চক্রে বাধার সৃষ্টি করে। দ্বিতীয়ত, জলতলের ঋণাত্মক পরিবর্তন। এক্ষেত্রে সমুদ্রের জলতলের উচ্চতা যদি হ্রাস পায়, অর্থাৎ জলতল আগে যে অবস্থায় ছিল H1 অবস্থা থেকে H2 অবস্থায় চলে আসে, তাহলে এখানে ক্ষয়চক্র কিন্তু বা ক্ষয়ের মাত্রা বৃদ্ধি পায়। নদীর ঢাল এখানে বেড়ে যায় এবং নদী নতুন উদ্যমে
সক্রিয়ভাবে ক্ষয় শুরু করে। এক্ষেত্রে নদীর নিম্ন ক্ষয় বাড়তে থাকে এবং যৌবন অবস্থাও অনেক বেশি দিন ধরে বজায় থাকে। এই ঋণাত্মক পরিবর্তনই মূলত বিভিন্ন প্রকারের ভূমিরূপ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ জলতলের ঋণাত্মক পরিবর্তনই নদীর ক্ষয়চক্রের বাধার ফলে সৃষ্ট যে সকল ভূমিরূপ গড়ে ওঠে সেগুলি সৃষ্টিতে বিশেষভাবে অংশগ্রহণ করে। তো এই ঋণাত্মক জলতলের পরিবর্তন, যেখানে সমুদ্রের জলতল এর উচ্চতা কমে যায়, তার মাধ্যমে আমরা তিনভাবে পুনর্যৌবন লাভ হতে দেখি। এক, গতিশীল পুনর্যৌবন লাভ, যাকে ডাইনামিক রেজুভিনেশন বলা হয়, যেখানে ভূ আলোড়নের প্রভাবে কোনো ভূভাগের ক্ষয়ের শেষ সীমা তথা সমুদ্রতল থেকে উচ্চতা বৃদ্ধি পেয়ে অর্থাৎ সমুদ্রতলের অবনমন ঘটে এবং নদী পথের ঢাল ও নদীর গতিবেগ বেড়ে যায়। পুনরুত্থিত ভূভাগে পর্যায়িত নদী দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে যৌবন অবস্থা লাভ করে। একে গতিশীল পুনর্যৌবন লাভ বলে। অর্থাৎ ভূভাগের উত্থান এর মাধ্যমে সমুদ্র জলতলের অবনমন, ভূভাগের উত্থানের মাধ্যমে সমুদ্র জলতলের অবনমনের মাধ্যমে যে পুনর্যৌবন লাভ লক্ষ্য করা যায় তাকেই গতিশীল পুনর্যৌবন লাভ বলেছেন, ডেভিস বলেছেন। দুই, সামুদ্রিক পুনর্যৌবন লাভ, যেটা ইউস্ট্যাটিক রেজুভিনেশন বলা হয়ে থাকে। ভূভাগের উত্থান ছাড়াই যখন সমুদ্র জলতলের অবনমন ঘটে, সেক্ষেত্রে এই ধরনের সামুদ্রিক পুনর্যৌবন লাভ লক্ষ্য করা যায়, যেখানে সমুদ্র জলতলের উচ্চতা হ্রাস পায়, ভূভাগের কিন্তু কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যায় না। এই প্রকারের আলোড়ন মূলত হিমযুগে লক্ষ্য করা যায় এবং ভূবিপর্যয়জনিত কিছু ক্ষেত্রে এই পুনর্যৌবন লাভ লক্ষ্য করা যায়, যেখানে সামুদ্রিক পাতের গভীরতা বেড়ে যায় এবং সমুদ্রের জলতলের উচ্চতা কমে যায়। একে সামুদ্রিক পুনর্যৌবন লাভ বলে। হিমযুগে সমুদ্র জলতলের অবনমনের মাধ্যমে যে পুনর্যৌবন লাভ ঘটেছিল তাকে হৈম সামুদ্রিক পুনর্যৌবন লাভ বা গ্লেসিয়াল ইউস্ট্যাটিক রেজুভিনেশন বলে কেউ কেউ অভিহিত করে থাকেন। 3 নম্বর, স্থিতিশীল পুনর্যৌবন লাভ বা স্ট্যাটিক রিজুভিনেশন, যেখানে ভূভাগের উত্থান বা সমুদ্র তলের অবনমন কোনোটাই লক্ষ্য করা যায় না, কিন্তু নদীর শক্তি বৃদ্ধি পেয়ে যায় এবং নদীর শক্তি বৃদ্ধি পাওয়ার মাধ্যমে বার্ধক্য অবস্থা থেকে নদী আবার যৌবন অবস্থায় উপনীত হয়ে যায়। সেক্ষেত্রে সেই পুনর্যৌবন লাভকে স্থিতিশীল বা স্ট্যাটিক পুনর্যৌবন লাভ বলে। কি করে এটা হতে পারে? ধরো নদীতে কোনো কারণে রিভার পাইরেসি বা রিভার ক্যাপচার হলো, নদী চুরি বা নদী নদীতে রিভার পাইরেসি যখন ঘটলো তখন নদীতে কিন্তু জলের পরিমাণ বেড়ে গেল, আর নদীতে যখন জলের পরিমাণ বেড়ে গেল তখন নদীর কিন্তু ক্ষয় ক্ষমতাও বাড়ল, আর নদীর ক্ষয় ক্ষমতা বাড়লে নদীর কিন্তু বার্ধক্য অবস্থা থেকে যৌবন অবস্থায় অটোমেটিক্যালি চলে আসবে। আবার যদি
নদীর বোঝা কমে যায়। কোনো কারণে নদীর বোঝা যদি কমে যায়, ধরো হিউম্যান ইন্টারভেনশনের মাধ্যমেই অনেক সময় নদীতে বাঁধ দেওয়ার মাধ্যমে বাঁধ থেকে যে জলটা বেরিয়ে আসে সেই জলের মধ্যে পলির পরিমাণ কম থাকে, সেখানেও নদীর বোঝা কমে যায়। ফলে সেখানে কিন্তু নদী অনেক বেশি ক্ষয় করে। তার উচ্চ অববাহিকার থেকে নিম্ন অববাহিকায় বাঁধের জল যখন নিচে এসে পড়ে, সেখানেও কিন্তু নদী বেশি পরিমাণে ক্ষয় করে। আবার নদীর জলবায়ু যদি যেই অঞ্চল দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলের জলবায়ু পরিবর্তন হয়। একটা শুষ্ক অঞ্চলের নদী যখন আর্দ্র অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন সেই নদীতে কিন্তু জলের পরিমাণ বেড়ে গেলেও সেই নদী কিন্তু পুনর্যৌবন লাভ করে। একে স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলে। তাহলে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে, সেটা নদী চুরি হতে পারে, সেটা জিওমরফোলজিক্যাল কোনো ব্যাপার হতে পারে, সেখানে জলবায়ুগত কিছু বা ক্লাইমেটিক পরিবর্তন হতে পারে, বা সেখানে প্রাকৃতিক দুর্ঘটনা, কোনো ভূমিকম্পের মাধ্যমে, কোনো চ্যুতির মাধ্যমে, কোনো ধসের মাধ্যমেও কিন্তু নদী চুরি আমরা লক্ষ্য করতে পারি। তাহলে নদী চুরি না, এখানে স্থিতিশীল পুনর্যৌবন লাভ আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আমরা এতক্ষণ কিভাবে পুনর্যৌবন লাভ হয় এবং কোন কোন বিষয়ের উপর পুনর্যৌবন লাভ নির্ভর করে সেই নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ নিয়ে আলোচনা করব। পুনর্যৌবন লাভের ফলে ভূমিরূপ বিভিন্ন রকমের গঠিত হয়। সেই ভূমিরূপগুলোকে যদি আমি ভাগ করি, তাহলে দীর্ঘ রেখাচিত্রের ভূমিরূপ এবং পার্শ্ব রেখাচিত্রের ভূমিরূপে ভাগ করা যায়। দীর্ঘ রেখাচিত্রে আমরা নিকবিন্দু, ঝুলন্ত উপত্যকা, জলপ্রপাত ও হ্রদ এই ভূমিরূপগুলো আমরা লক্ষ্য করব। আর পার্শ্ব রেখাচিত্রের ভূমিরূপ অর্থাৎ ক্রস প্রোফাইলে আমরা উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চের মধ্যে সদৃশ্য মঞ্চ, বৈসদৃশ্য মঞ্চ, প্রশস্ত মঞ্চ, ক্ষয় ও সঞ্চয়জাত মঞ্চ, স্লিপ অফ স্লোপ মঞ্চ, কর্তিত নদীবাঁকের ক্ষেত্রে আমরা সম খাড়া পাড়যুক্ত নদী মঞ্চ, অসম খাড়া পাড়যুক্ত নদী মঞ্চ এগুলো আমরা লক্ষ্য করব। উত্থিত সমপ্রায় ভূমি আমরা লক্ষ্য করব। উত্থিত সৈকত ও সমুদ্র মঞ্চ আমরা লক্ষ্য করব। তাহলে এই সকল ভূমিরূপগুলি আমরা কিন্তু নদীর পুনর্যৌবন লাভের ফলে আমরা আমাদের যে সকল নদীগুলো আছে যেখানে পুনর্যৌবন লাভ করেছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে প্রথমেই আমরা আসছি হচ্ছে নদীর দীর্ঘ রেখাচিত্রের ভূমিরূপ। তার মধ্যে প্রথম ভূমিরূপটি হচ্ছে নিকবিন্দু। চিত্রে নিকবিন্দু কোন অংশটিকে বলা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। একটা জলপ্রপাত আছে, জলপ্রপাত যেখান থেকে ওপরের থেকে নিচে নামছে সেই বিন্দুটাকে নিকবিন্দু বলা হচ্ছে। এই ভূমিরূপে বাঁ দিকের অংশটা উত্থিত হতে পারে বা ডান দিকের অংশটা অবনমিত হতে পারে। এই উত্থান বা অবনমনের ফলে এখানে নিকবিন্দুটা গঠিত হয়েছে এবং এই নিকবিন্দু গঠনের মাধ্যমে আমরা এখানে একটা জলপ্রপাত পাচ্ছি এবং নদীর যে পুনর্যৌবন লাভ এখানে ঘটেছে এবং তার মাধ্যমে এখানে কিন্তু আমরা নিকবিন্দু গঠিত হতে দেখতে পাচ্ছি এবং এটা নদীর দীর্ঘ রেখাচিত্রে এই ধরনের নিকবিন্দু লক্ষ্য করা যায় এবং এই নিকবিন্দু সর্বদাই মস্তক দেশে অর্থাৎ যেই দিক থেকে নদীটা আসছে সেই দিকে কিন্তু এই নিকবিন্দু কিন্তু এগিয়ে যায়। এই নিকবিন্দু কিন্তু তার উৎসের দিকে এগিয়ে যায়। যেখান থেকে নদী আসছে নদীটা, সেই নিকবিন্দুটা ক্ষয়ের মাধ্যমে
সে উৎসের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায়। এবং আলটিমেটলি এই ভূমিরূপটি যখন পর্যায়িত অবস্থায় চলে আসে, এই ভূমিরূপটি বা এই নদীটি যখন পর্যায়িত ঢালে আসে, তখন সেই পর্যায়িত যে নদীটি, সেই পর্যায়িত নদীটি কিন্তু একটি কিন্তু সুন্দর অবস্থায় সৃষ্টি করে, যেখানে কোনো কিন্তু নিকবিন্দু থাকে না। অর্থাৎ পর্যায়িত অবস্থায় কোনো নদী যখন পর্যায়িত অবস্থায় বা গ্রেডেড অবস্থায় পৌঁছায়, সেখানে কিন্তু কোনো প্রকারের নিকবিন্দু আমরা লক্ষ্য করি না। এরপরে আসতে হচ্ছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। সেখানে কি নদী যখন উচ্চ অববাহিকা থেকে নিম্ন অববাহিকায় মহীভাবক আলোড়নের ফলে নেমে আসে, তখন কিন্তু কোনো রকমের ঝুলন্ত উপত্যকা মহীভাবক আলোড়ন যখন দেখা গেল না, নদী পূর্ববর্তী অবস্থায় যখন উচ্চ অববাহিকা থেকে নিম্ন অববাহিকায় নেমে আসে, তখন কিন্তু কোনো ঝুলন্ত উপত্যকা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মহীভাবক আলোড়নের মাধ্যমে যখন ভূমিভাগ পুনরুত্থিত হয়, তখন কোনো নদীর গতিপথে যদি আড়াআড়ি চ্যুতির ফলে যদি কোনো নদীর নিম্ন অংশ এবং উপরি অংশের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়, তাহলে এবং সেই নিম্ন অংশ উপত্যকাটার ওপরের উপত্যকাটা ঝুলে থাকতে দেখা যায়, একেই নদীর ঝুলন্ত উপত্যকা বলা হয়। অর্থাৎ এই নিকবিন্দুর ক্ষেত্রে নিচের উপত্যকার ওপরে, বা এই যে আমাদের সামনে যে চিত্রটি আছে, সেখানে বাঁ দিকের অংশটা ঝুলে আছে এবং নিচের অংশটার উপরে বাঁ দিকের অংশটা বা উত্থিত অংশটা অবনমিত অংশের সঙ্গে ঝুলে আছে, এটা মনে হয়। একেই বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। 3 নম্বর কি? জলপ্রপাত। আমরা নিকবিন্দুর মাধ্যমে জলপ্রপাত তো আমরা দেখতেই পাচ্ছি। ফলে জলপ্রপাত পুনর্যৌবন লাভকে কিন্তু চিহ্নিত করে। যে কোনো নদী যদি আগে কোনো জলপ্রপাত ছিল না, কিন্তু একটা জলপ্রপাত লক্ষ্য করা যাচ্ছে, তার মানে সেই নদীতে কিন্তু পুনর্যৌবন লাভ ঘটেছে, সেটা কিন্তু আমরা বলতেই পারি। আর নদীর গতিপথের পরিবর্তন, হ্রদ বা জলাশয়, এগুলোও কিন্তু পুনর্যৌবন লাভকে সূচিত করে। ভূ উত্থানের মাধ্যমে বা অবনমনের মাধ্যমে নদীর গতিপথ রুদ্ধ হয়ে যায় এবং গতিপথ পাল্টে নদী অনেক সময় হ্রদ সৃষ্টি করে। আবার অনেক সময় ভূমিকম্পের মাধ্যমে ভূমিধস ঘটে, তার মাধ্যমেও কিন্তু বা শুধুমাত্র ভূমিধসের মাধ্যমে অনেক সময় নদী তার গতিপথে হ্রদ সৃষ্টি করে। এর মাধ্যমেও পুনর্যৌবন লাভ বা নদীর ক্ষয়চক্রের ব্যাঘাতের মাধ্যমেও কিন্তু এই ধরনের ভূমিরূপগুলো লক্ষ্য করা যায়। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত 4টে ভূমিরূপ পড়লাম। 1 নিকবিন্দু, 2 ঝুলন্ত উপত্যকা, 3 জলপ্রপাত ও 4 নদীর গতিপথ পরিবর্তন, হ্রদ ও জলাশয়ের উৎপত্তি। এই সকল 4টি ভূমিরূপই দীর্ঘ রেখাচিত্রে বা নদীর দীর্ঘ রেখাচিত্রের ভূমিরূপ বলে এগুলোকে অভিহিত করা হয়। এবার আমরা নদীর গতিপথের যে পার্শ্ব রেখাচিত্রের ভূমিরূপ সেই নিয়ে আলোচনা করব। অর্থাৎ নদী ক্রস প্রোফাইলে বা ক্রস সেকশন করলে কী ধরনের ভূমিরূপগুলো লক্ষ্য করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত, উপত্যকার মধ্যে উপত্যকা। এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন নদী উপত্যকার মধ্যে নদী নিম্নক্ষয় করে নতুন উপত্যকা তৈরি করেছে এবং পুরাতন উপত্যকা নদীর পাশে পরিত্যক্ত অবস্থায় আছে। এটাই হচ্ছে ভ্যালি ইন ভ্যালি। অর্থাৎ
নদী যখন নদীতে যখন ক্ষয়ের মাত্রা বেড়ে যায়, নদীতে যখন ক্ষয়ের মাত্রা বেড়ে যায়, তখন নদী কিন্তু পুনর্যৌবন লাভের মাধ্যমে তার পুরনো উপত্যকার মধ্যে আবার নিম্নক্ষয় শুরু করে, এবং নিম্নক্ষয় করার মাধ্যমে নদী কিন্তু যে ভি আকৃতির উপত্যকাটার নিম্নদেশে আরও ক্ষয় করে সেই ভি আকৃতির উপত্যকার নিচে আরেকটি ভি আকৃতির উপত্যকা তৈরি করে, ঠিক আছে। এবং একে টোপোগ্রাফিক আনকনফর্মিটি বা ভূপ্রাকৃতিক অসঙ্গতি বলে, বা দ্বিতল উপত্যকা বলে, বা যাকে উপত্যকার মধ্যে উপত্যকা বলে। সাধারণত নদীর দ্বিতীয় ক্ষয়চক্রে, প্রথম ক্ষয়চক্রে প্রথম উপত্যকাটা তৈরি হয়েছিল, এবং দ্বিতীয় ক্ষয়চক্রে দ্বিতীয় উপত্যকাটা তৈরি হয়েছে। ফলে যতগুলো উপত্যকা আমি পাবো ততগুলো ক্ষয়চক্র আমার সেখানে সেই নদীতে আমরা লক্ষ্য করেছি, এটাই আমাদের বলতে হবে। অর্থাৎ যদি একটা উপত্যকার মধ্যে আরেকটা উপত্যকা থাকে তাহলে দুটি ক্ষয়চক্র, যদি একটি উপত্যকার মধ্যে আরেকটি উপত্যকা, তার মধ্যে আরেকটি উপত্যকা থাকে, তাহলে তিনটি ক্ষয়চক্র সেখানে আমরা কিন্তু লক্ষ্য করব। এই উপত্যকার মধ্যে উপত্যকার যে পাশে যে পুরাতন উপত্যকাগুলি, সেগুলো কিন্তু নদী মঞ্চ হিসাবে অবস্থান করে। এখানে যে পুরাতন উপত্যকাগুলি দু জায়গায় লেখা আছে, সেটা কিন্তু পার্বত্য অঞ্চলে এগুলো কিন্তু নদী মঞ্চ বা রিভার টেরাস হিসাবে এটা অবস্থান করে। আবার সমভূমি অঞ্চলে এরকম রিভার টেরাস দেখা যায়, এবং যেখানে সেই সমভূমি অঞ্চলের রিভার টেরাসকে পলল নদী মঞ্চ বা অ্যালুভিয়াল টেরাস বলে। আবার এই সকল নদী মঞ্চগুলোকে আবার কতগুলো বিশেষ ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে পেয়ার টেরাস, যেখানে সদৃশ্য নদী মঞ্চ, যেখানে দুদিকের নদী মঞ্চগুলোর যে দৈর্ঘ্য একই। দেখো, ডান দিকে এবং বাঁ দিকে নদী মঞ্চগুলো কিন্তু তাদের একই রকম তাদের বেদ। এই ধরনের নদী মঞ্চকে বলা হয় হচ্ছে সদৃশ্য নদী মঞ্চ, যেখানে নদী কিন্তু কোনো পার্শ্বক্ষয় করে না, শুধুমাত্র নিম্নক্ষয় করে, ফলে নদী মঞ্চগুলো কিন্তু দৈর্ঘ্য একই থাকে। এরপরের নদী মঞ্চ বৈসদৃশ্য নদী মঞ্চ, যেখানে নদী দুদিকের নদী মঞ্চগুলির দৈর্ঘ্য আলাদা থাকে, তাকে নন পেয়ার টেরাস বা বৈসদৃশ্য নদী মঞ্চ বলে, যেখানে নদী মঞ্চগুলোর দুদিকের দৈর্ঘ্য আলাদা এবং নদী এখানে কিন্তু বাঁক নিয়ে চলে বলেই এই ধরনের নদী মঞ্চ আমরা লক্ষ্য করতে পারি। এরপরে আমরা চলে আসছি হচ্ছে স্ট্রথ টেরাস, প্রশস্ত নদী মঞ্চ। প্রশস্ত নদী মঞ্চ কি? যেই নদী মঞ্চটি নদীর দুপাশে বিস্তৃত প্রান্তরের মতো প্রশস্ত ও ক্ষয়জাত সমতল আকারের মঞ্চকে স্ট্রথ টেরাস বা প্রশস্ত নদী মঞ্চ বলে। দীর্ঘকাল ধরে যে ভূ উত্থান ঘটলে নদীর দীর্ঘ সময় ধরে এই ধরনের নদী মঞ্চ গঠন করে এবং একে স্ট্রথ টেরাস বলা হয়। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে ক্ষয় ও সঞ্চয়জাত নদী মঞ্চ। তোমরা জেনে থাকবে যে একটা জায়গা ছিল রামবাড়া, যেটা কেদারনাথ যাওয়ার পথে পড়তো, সেখানে মানুষজন থাকতো। সেটা একটা নদী মঞ্চের উপরে, আমাদের গঙ্গার উপরে যে নদী মঞ্চ ছিল, সেই রামবাড়া জায়গাটি সেই অঞ্চলে অবস্থিত ছিল। কিন্তু যখন কেদারনাথে ওই ক্লাউড বাস্ট হলো, তখন কিন্তু সেই নদী মঞ্চটা সম্পূর্ণরূপে নদীর মধ্যে চলে যায় এবং নদী কিন্তু তার আপন জায়গা নিয়ে ফেলে। তো সেই নদী মঞ্চটা কীভাবে গঠিত হয়েছিল? প্রথমে নদী যখন প্রবাহিত হতো, তখন সে কিন্তু তার গতিপথে প্রচুর পরিমাণে পদার্থ, হয়তো নদীতে জলের পরিমাণ কম ছিল, তখন জলের পরিমাণ কম থাকার কারণে নদী তার প্রবাহ পথে প্রচুর পদার্থ কিন্তু সঞ্চিত করে রেখেছিল। পরবর্তী ক্ষেত্রে সেই সঞ্চিত পদার্থের মধ্যে দিয়ে নদী কিন্তু
প্রবাহিত হয়েছিল। তার মানে প্রথমে সে নদী তার উপত্যকাকে ক্ষয় করেছে, ক্ষয় করার পরে সেখানে সে সঞ্চয় করেছে, সঞ্চয় করার পরে তার মধ্যে দিয়ে নদী কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে ফার্স্টে কাট, তারপরে ফিল, তারপরে আবার কাট। তাহলে এটাকে বলা হচ্ছে কাট অ্যান্ড ফিল টেরাস। এখানে পলি সঞ্চয়ে উপত্যকা ভরাট হয়ে আবার সেই উপত্যকা যখন ক্ষয়ের মাধ্যমে যে নদীমঞ্চ তৈরি করে তাকে ক্ষয় ও সঞ্চয়জাত নদীমঞ্চ বলে। এবং এই প্রকারের নদীমঞ্চ কিন্তু নদীর ঢালের পরিবর্তন বা নদীতে জলের পরিমাণ কম থাকার জন্য এই ধরনের নদীমঞ্চ আমরা লক্ষ্য করি। ঠিক আছে। এরপরে আরেকটা নদীমঞ্চ হচ্ছে স্লিপ অফ স্লোপ টেরাস। এই ক্ষেত্রে দেখো, নদী শুধু মঞ্চ তৈরি করেছে, তার যেদিকে ঢালটা কম সেই দিকে শুধু নদী মঞ্চ তৈরি করেছে, অন্যদিকে কোনো প্রকারের মঞ্চ তৈরি করেনি। নদী শুধুমাত্র স্লিপ অফ স্লোপ, নদীর দুটো স্লোপ হয়, যেদিকে নদী বেশি ক্ষয় করে সেই জায়গাটাকে বলা হয় কাট অফ স্লোপ, আর যেদিকে নদী সঞ্চয় করে সেই স্লোপটাকে বলা হয় স্লিপ অফ স্লোপ। তো কাট অফ স্লোপে নদী কিন্তু কোনো প্রকারের মঞ্চ তৈরি করেনি, নদী শুধু মঞ্চ তৈরি করেছে স্লিপ অফ স্লোপে। তো এই ধরনের মঞ্চকে স্লিপ অফ স্লোপ বা স্লিপ অফ স্লোপ টেরাস বলা হয়। এবং মৃদু ঢাল বরাবর এই মঞ্চ তৈরি করে, এবং নদী কিন্তু আস্তে আস্তে এই মঞ্চগুলি কিন্তু বিপরীত দিকের মঞ্চটিকে অক্ষুণ্ণ রাখে। মানে কাট অফ স্লোপের দিকে একটি মঞ্চ থাকে, যে মঞ্চটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে সেটা কিন্তু পেছাতে থাকে। ঠিক আছে। এইবার আমরা আসবো হচ্ছে নদীর ক্ষয়ের মাধ্যমে নদী কর্তিত নদীবাঁক তৈরি করে। সেই কর্তিত নদীবাঁককে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে হচ্ছে সমখাড়া পাড়যুক্ত, আর একটা হচ্ছে অসম খাড়া পাড়যুক্ত নদীবাঁক। এখানে প্রথমটাতে দুদিকে সদৃশ্য কর্তিত নদীবাঁকে এখানে কিন্তু দুদিকের ঢালই একই রকম থাকে। নদী বাঁক নিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু নদীর সমস্ত জায়গায় যে নদী মঞ্চগুলো গঠিত হয়েছে সেগুলো কিন্তু তাদের ঢাল, তাদের দৈর্ঘ্য, তাদের বেদ সবই একই রকম দেখতে। এই জন্য এটাকে বলা হচ্ছে সদৃশ্য কর্তিত নদীবাঁক। আর 2 নম্বরটা হচ্ছে অসদৃশ্য কর্তিত নদীবাঁক, যেখানে একদিকে নদীবাঁকের ফলে নদীমঞ্চ সংকীর্ণ, ঠিক তার অপর দিকেই নদীমঞ্চগুলো অনেকটা চওড়া থাকে। এই ধরনের যে নদীবাঁক তাকে বলা হচ্ছে অসদৃশ্য কর্তিত নদীবাঁক। এইদিকে কিন্তু এই প্রথমটার ক্ষেত্রে দুদিকের পাড়টা একই রকম থাকে, আর অসদৃশ্যর ক্ষেত্রে দুদিকের পাড়ের উচ্চতা কিন্তু অসমান হয়। এখানে কিন্তু আমরা কিন্তু নদীমঞ্চ কিছু কিছু ক্ষেত্রে দেখতেও পারি, কিছু কিছু ক্ষেত্রে নদীমঞ্চ নাও দেখতে পারি। কিন্তু এটা যেভাবে সর্পিলাকার বাঁক নিয়েছে সে বাঁকের ওপর নির্ভর করেই প্রথমটাকে সদৃশ্য কর্তিত নদীবাঁক বলা হচ্ছে, পরেরটাকে অসদৃশ্য কর্তিত নদীবাঁক বলে অভিহিত করা হয়। এবার আমরা আসছি হচ্ছে উত্থিত সমপ্রায় ভূমি। যদি কোনো জায়গায় নদীর পুনর্যৌবন লাভ ঘটে, সেখানে ভূমির উত্থান ঘটে। ভূমির উত্থান ঘটার মাধ্যমে সেখানে সমপ্রায় ভূমি সৃষ্টি হয়। সমপ্রায় ভূমি, যেটা আগে সমপ্রায় ভূমি ছিল, সেই সমপ্রায় ভূমি উত্থিত হয়ে যায় এবং সেখানে নদী তার ক্ষয়কার্য চালাতে থাকে। এবং শেষে আসছে হচ্ছে আমাদের উত্থিত সমুদ্র সৈকত ও সমুদ্র মঞ্চ। যদি সমুদ্রের জলের উচ্চতা কমে যায় তাহলে কিন্তু সমুদ্রের পাশে সমুদ্র মঞ্চ তৈরি হয় এবং সমুদ্র সৈকত সমুদ্র জলের লেভেল থেকে অনেকটা উপরে উঠে যায়। এটাও হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত অন্যতম একটা ভূমিরূপ।
উত্থিত সমুদ্র সৈকত ও সমুদ্র মঞ্চ। এই হলো আমাদের নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ সমূহ। আমরা এখন জলনির্গম প্রণালী অধ্যায়ের অনুগামী নদী, উপ অনুগামী নদী, পরবর্তী নদী ও বিপরা নদী নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, ডেভিসের যে তত্ত্ব নর্মাল সাইকেল অফ ইরোশন, সেখানে আমরা কিন্তু অনুগামী নদী, পরবর্তী নদী এই সকল টার্মগুলো বহুবার পেয়েছি। আমরা যদি এই নদীগুলোকে ঠিক করে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা ডেভিসের তত্ত্বটিকে ভালো করে বুঝতেও পারবো না, এবং আমরা কিন্তু জলনির্গম প্রণালী বা জলনির্গম ব্যবস্থাপনাও ভালো করে বুঝতে পারবো না। তাই এই নদীগুলো বা এই সকল টার্মিনোলজিগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। প্রথমেই অনুগামী নদী। কোনো ভূভাগ যখন সমুদ্রতল থেকে উত্থিত হয়, তার প্রাথমিক ঢাল অনুসারে বা প্রধান ঢালকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকেই অনুগামী নদী বলা হয়। এই অনুগামী নদী সৃষ্টি সর্বপ্রথম ঘটে থাকে কোনো ভূভাগের ওপর, তাই একে প্রাথমিক নদীও বলা হয়। আসলে প্রাথমিকভাবে এই নদী সৃষ্টি হয় বলে একে প্রাথমিক নদী বলা হয়। কোনো ভূমিরূপের যে শিলাস্তরের যে নতি, সেই নদীকে অনুসরণ করে এই নদী, তাই এই নদীকে নতি নদীও বলা হয়ে থাকে। এবং এই নদী ভার্টিক্যালি বা উল্লম্বভাবে ভূমিরূপের ওপর ক্ষয় করে। পরবর্তী নদী অনুগামী নদীর সঙ্গে প্রায় 90 ডিগ্রি বা তার কাছাকাছি কোণে এসে মিলিত হয়। গঙ্গা একটি অনুগামী নদী। তাহলে অনুগামী নদীটা আমরা বুঝতে পারলাম। এখানে 1 নম্বর যে নদীটি এখানে অঙ্কিত আছে, তার পাশ দিয়ে অনুগামী নদী লেখাও আছে, তাকেই বলা হচ্ছে অনুগামী নদী। এবার এই নদীর সাথে কোন নদী এসে মিলেছে? দেখো 3 নম্বরে যেটা লেখা আছে, পরবর্তী নদী এসে মিশেছে, তাকে বলা হয় সাবসিকুয়েন্ট রিভার। অনুগামী নদীকে বলা হয় কনসিকুয়েন্ট রিভার। এটাকে বলা হয় সাবসিকুয়েন্ট রিভার, পরবর্তী নদী। অনুগামী নদী সৃষ্টির পর তার দুপাশ থেকে যেসব নদী গৌণ ভূমিঢাল ও শিলাস্তরের আয়ামকে অনুসরণ করে প্রবাহিত হয়ে অনুগামী নদীর সঙ্গে এসে আড়াআড়িভাবে মেশে, তাকে পরবর্তী নদী বলে। পরবর্তী নদীর সময় এই শিলাস্তরের আয়ামকে অনুসরণ করে প্রবাহিত হয় বলে একে আয়াম নদী বা স্ট্রাইক স্ট্রিমও বলা হয়ে থাকে। ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুগামী নদীর সঙ্গে আড়াআড়িভাবে মিলিত হওয়ায় একে অনুদৈর্ঘ্য বা লংগিটিউডিনাল স্ট্রিমও বলে। গঙ্গা নদী হলো একটা অনুগামী নদী। গঙ্গা নদীর উপনদী সোন, যমুনা, অসন এগুলো হচ্ছে পরবর্তী নদীর উদাহরণ। তাহলে পরবর্তী নদী অনুগামী নদীর সঙ্গে এসে মিলিত হয়। এবার আমরা পড়ব হচ্ছে উপ অনুগামী নদী, যেটা এখানে 2 নম্বর হিসাবে দেওয়া আছে। দেখো উপ অনুগামী নদী বা সাব কনসিকুয়েন্ট রিভার, সেটা পরবর্তী নদীর সঙ্গে প্রায়
90 ডিগ্রি কোণে এসে মিলিত হচ্ছে। একে তাই পরবর্তী নদীর সঙ্গে প্রায় 90 ডিগ্রি কোণে এসে মিলিত হচ্ছে উপ অনুগামী নদী। পরবর্তী নদী সৃষ্টির পর যেসব ছোট ছোট নদী প্রাথমিক ভূমির ঢাল ও শিলাস্তরের নতি অনুসরণ করে অনুগামী নদীর প্রবাহ অভিমুখে প্রবাহিত হয়ে পরবর্তী নদীতে এসে মিলিত হয় তাদের উপ অনুগামী নদী বলে। এরা দৈর্ঘ্যে ছোট হলেও এদের গতিবেগ কিন্তু তীব্র হয়। এরা পরবর্তী নদীর উপনদী হিসাবে বিকশিত হয়। ঠিক আছে। আর শেষ হচ্ছে বিপরা নদী। এই বিপরা নদী হলো অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়, তাই একে বিপরা নদী বলে। অনুগামী নদী যেই দিকে প্রবাহিত হচ্ছে তার ঠিক বিপরীত দিকে বিপরা নদী প্রবাহিত হচ্ছে, চিত্রে বোঝা যাচ্ছে। তাই এই নদীকে বিপরা নদী বলে। একে ইংরেজিতে অবসিকুয়েন্ট স্ট্রিম বলা হয়ে থাকে। কোনো ভূভাগের প্রাথমিক ঢালের বিপরীতে স্থানীয় ঢালকে অনুসরণ করে যেসব ছোট ছোট নদী শিলাস্তরের নতি বা প্রধান অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাদেরকে বিপরা নদী বলে। অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হওয়ায় একে বিপরীত অনুগামী নদীও বা অ্যান্টি কনসিকুয়েন্ট স্ট্রিমও বলা হয়ে থাকে। প্রবাহ অঞ্চলের শিলাস্তরের নতির বিপরীতে প্রবাহিত হওয়ায় একে বিপরীত নতি নদী বা অ্যান্টি ডিপ স্ট্রিম বলা হয়ে থাকে। তাহলে নতি নদী ছিল হচ্ছে ডিপ স্ট্রিম, আর এটা হচ্ছে অ্যান্টি ডিপ স্ট্রিম। অনুগামী নদী ছিল ডিপ স্ট্রিম, এটা হলো অ্যান্টি ডিপ স্ট্রিম। ভৃগুতটের ওপর দিয়ে স্থানীয় ঢাল অনুসারে প্রবাহিত হওয়ায় একে ভৃগুতট নদীয় বা স্কার্প স্ট্রিমও একে বলা হয়ে থাকে। ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে এই নদী প্রবাহ সামঞ্জস্যপূর্ণ হয়। নতি বা দারুণ এই নদী সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। তাহলে আমরা অনুগামী নদী, উপ অনুগামী নদী, পরবর্তী নদী ও বিপরা নদী সম্বন্ধে বুঝতে পারলাম। আরও দুখানা টার্ম আছে, সেটাকে বলি হচ্ছে, আরও একটি টার্ম আছে, সেটা হচ্ছে পূর্ববর্তী নদী, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। কোনো নদী যদি কোনো ভূমিভাগ সৃষ্টির হওয়ার আগে থেকে সেই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে পূর্ববর্তী নদী বলে। ব্রহ্মপুত্র, সিন্ধু এই সকল নদীগুলো হিমালয়ের উত্থানের আগে দিয়ে তাদের গতিপথের মধ্যে দিয়ে প্রবাহিত হতো, এবং হিমালয় উত্থানের পরে তাদের গতিপথ কিন্তু তারা অক্ষুণ্ণ রেখেছে। তাই সিন্ধুকে এবং ব্রহ্মপুত্রকে, এই দুটো নদীকে বলা হয় পূর্ববর্তী নদী। সেখানে পরবর্তী নদী কি হলো? পরবর্তী নদী বা যেটা কনসিকুয়েন্ট বা অনুগামী নদী, সেটা হলো আমাদের গঙ্গা, যেটা হিমালয় সৃষ্টির পরে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে পূর্ববর্তী নদী হচ্ছে ব্রহ্মপুত্র আর সিন্ধু।